নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৯ জুন কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নিয়েছে। ৭২ জন মন্ত্রী, ৩০ জন ক্যাবিনেট, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বাকিরা রাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবাংলা থেকে ২ জন হয়েছেন, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে শুধুমাত্র কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন, কিন্তু ইন্ডিয়া জোটের শরিক দলের কোনো নেতাই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ঘরকে নিষ্প্রদীপ রেখে প্রতিবাদ জানিয়েছেন। তার বক্তব্য, অগণতান্ত্রিক অসাংবিধানিক এই সরকার। এখন পিপল অ্যালায়েন্সেই এনডিএ 293টা, কারণ নির্বাচনের আগে এনডিএর শরিক চন্দ্রবাবু ছিলেন, জেডিইউ ছিল, হিন্দুস্তান আওয়াম মোর্চা ছিল, চিরাগ পাসওয়ানের এলজেপি ছিল, রাষ্ট্রীয় লোকদল ছিল, শিবসেনা ছিল মানে একনাথ সিন্ডের, এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী ছিল, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ছিল, এরকম ছিল। তা পিপল অ্যালায়েন্সে ম্যাজিক ফিগারের থেকে 21টা বেশি এনডিএ। তাহলে অগণতান্ত্রিক কোথায় হলো? এখানে তো কোথাও অপারেশন লোটাস হয়নি। ইন্ডিয়া জোট যে 234টা আসন পেল, তৃণমূল এখানে 29টা পেল, কংগ্রেস 99টা পেল, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে বলে পেয়েছে। জনদেবতার রায় সবাইকে মানতে হবে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সরকার। সেটা তিনি বলতেই পারেন, গোসাগরে খিল তুলে থাকতেই পারেন। হয়তো তিনি চেয়েছিলেন যে কোনো মূল্যে ইন্ডিয়া জোট সরকার গঠনের উদ্যোগী হোক, প্রয়োজনে টিডিপি, জেডিইউ, আরো যেসব শরিক এনডিএ ছিল তাদেরকে ভেঙে যে 18টা আদার্স দেখাচ্ছিল তাদের সাথে কথা বলে একটা সরকার গঠন করা হোক। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেন কেন্দ্রে, এটা মমতা চেয়েছিলেন, হয়তো অভিষেকও চেয়েছিলেন। তা সেই আশা তার পূরণ হয়নি। তাই এখন বলছেন এই সরকার কতদিন টিকবে, সময় হলে আমরা আবার ঝাঁপাবো। কংগ্রেসকে একটু অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। কংগ্রেস অ্যাক্টিভ মানে নির্বাচনের আগে যদি তেলেঙ্গানায়, কর্ণাটকে এবং যেখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসের সাফল্যের 26%, অনেকটা বেশি 19-এর তুলনায়, সেটা যদি আর একটু বাড়ত, তাহলে কংগ্রেস যদি আরো 15-20টা আসন পেত, তাহলে কিন্তু এরা সরকার গঠন করার ব্যাপারে একটা সম্ভাবনার দিগন্ত খুলে যেত। সেটা হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারতেন, কিন্তু তা বলে এই সরকারকে আপনি অসাংবিধানিক, অগণতান্ত্রিক বলবেন? আপনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, 7টা দেশের রাষ্ট্রপ্রধান, তাবর তাবর শিল্পপতি, চিত্র তারকা, বহু মানুষ, এনডিএ শরিক দলের সদস্যরা সবাই এলেন। আপনি আপনার বাড়ির ঘর নিষ্প্রদীপ করে প্রতিবাদ জানালেন। এটাই তো আপনার সব থেকে বড় সুযোগ ছিল দর কষাকষি করার। আপনি বলছেন যে আবাস যোজনার 100 দিনের কাজের যে টাকা কেন্দ্র আটকে রেখেছে, ইমিডিয়েটলি ছাড়া। কিন্তু আপনি প্রথম থেকেই সম্পর্কটাকে পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে যাচ্ছেন। নির্বাচন হয়ে গেছে, কেন্দ্রে সরকার হয়ে গেছে, রাজ্যে আপনি আছেন, 26 সালে নির্বাচন। বারবার করে আপনি বলছেন যে আবাসের টাকা, 100 দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করে আপনি তো আবার সেই সংঘাতের বার্তা দিলেন। বিজেপি অ্যাবসলিউট মেজরিটি নেই। আপনি বলতে পারতেন না নির্বাচনের আগে যা হওয়ার হয়ে গেছে, আমি এবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো আমাদের রাজ্যের দাবি দাওয়া। আপনি যেতেই পারতেন, আপনি সুদীপ বাবুকে পাঠাতেই পারতেন
যিনি প্রধানমন্ত্রীর একেবারে কোনাকুনি বসেন, সেজে গুজে যেতেন, হয়তো আরেকটা জ্যাকেটের কাপড় উপহার দিয়ে আসতেন প্রধানমন্ত্রীকে, কিন্তু আপনি গোসাগরে খিল তুলে রইলেন। আমরা শুধু এবার দেখব আমাদের পড়োশী উড়িষ্যা কি দ্রুত গতিতে উন্নয়নের সড়কে হাঁটে। ওখানেও নবীন বাবুর সরকার দীর্ঘদিন ধরে ছিল। প্রথম দিকে বিজেপি বিজেডির জোট সরকার ছিল। 2009 কান্ধমালে সাম্প্রদায়িক অশান্তির প্রেক্ষিতে নবীনবাবু বিজেপির সমর্থন ত্যাগ করে নিজেই চালাচ্ছিলেন। এবার বিজেপি এককভাবে চলে এসছে ক্ষমতায়। তা নবীনবাবু বিজেপির সঙ্গ ত্যাগ করলেও ইউপিএ বা এনডিএ কোনো সরকারের সঙ্গে তার ঝগড়া হতো না। নির্বাচনের সময় তুতু ম্যায় হতো, কিন্তু উড়িষ্যার উন্নতিতে তিনি নিবেদিত প্রাণ ছিলেন এবং কেন্দ্রের কোনো সরকারই তাকে কখনো বিমুখ করেনি। আমরা এবার তাকিয়ে দেখবো উড়িষ্যা এগিয়ে যাবে। নানাবিধ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, বেসরকারি বিনিয়োগ উড়িষ্যাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি 7বার বিজিবিএস করেছেন। প্রতি বছরই শুনি কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। সেই প্রস্তাবগুলো আলটিমেটলি কি হয়, কত টাকার বিনিয়োগ হয়, কত কর্মসংস্থান হয়, প্রত্যক্ষ পরোক্ষ। আপনি বলেছিলেন একটা শ্বেতপত্র প্রকাশ করবেন, হলো না। দেখুন টিডিপি বলেছে 4% মুসলমানদের জন্য সংরক্ষণ। বিজেপি তা নিয়ে রা কারেনি, একেই বলে জোট বড় বিষম বালাই, ভোট বড় বিষম বালাই। তা টিডিপি মন্ত্রিসভায় আছে। এই যে চন্দ্রবাবু নাইডুর পুত্র নারা লোকেশ, ওরা সাক্ষাৎকার দিয়েছে রাজদীপ সরদেশাইকে। আমেরিকার একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে MBA করা, চকচকে স্মার্ট, অত্যন্ত টেকস্যাভি। সে 4000 কিলোমিটার পায়ে হেঁটেছে অন্ধ্রপ্রদেশে। কখন হেঁটেছে? যখন 2019-এ ওয়াইএসআর কংগ্রেসের কাছে চন্দ্রবাবু পর্যুদস্ত হলেন, রাজ্যপাট হারালেন। তার মধ্যে ওয়াইএসআর চন্দ্রবাবুকে জেলে বললেন কি স্কিল ডেভেলপমেন্টের টাকা 9-6-এর জন্য। তখন নারা লোকেশ পদযাত্রা করছেন, পদযাত্রা থামিয়ে দিল্লি গিয়ে আইনজীবী নিয়োগ করে বাবাকে মুক্ত করলেন, আবার পদযাত্রা শুরু করলেন পায়ে হেঁটে। এবং এবার লোকসভায় জিতেছেন। যে কেন্দ্রে তিনি আগের বার হেরেছিলেন সে কেন্দ্র থেকে জিতেছেন, এবং এমন একটি কেন্দ্র যেখানে টিডিপি কখনো জেতে না। অর্থাৎ তার নেতৃত্ব পরীক্ষিত হলো। আমার মনে আছে 2007-8-এ রাজশেখর রেড্ডি, অবিভক্ত কংগ্রেসের, তিনি না ওই 2500 কিলোমিটার না 3000 কিলোমিটার পদব্রজে হেঁটেছিলেন। তার সুফল কংগ্রেস পেয়েছিল। 42টা লোকসভার মধ্যে 34টা অবিভক্ত অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের ঝুলিতে দিয়েছিল। নারা লোকেশ কিন্তু সেটাই করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা গালভরা নাম দিয়েছিলেন নবজোয়ার, বৈভবের আস্ফালন, 7 তারা অ্যারেঞ্জমেন্ট। তিনি বাংলা ঘুরলেন, খুব ভালো কথা, কিন্তু পুরোটাই ওই একটা বাসে করে বা গাড়িতে করে, পদব্রজে নয়। দেখুন, চন্দ্রবাবু নাইডু নিজেকে CEO অফ অন্ধ্র ইনকর্পোরেটেড বলতেন, অন্ধ্র ইনকর্পোরেশন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি হায়দ্রাবাদ এবং সংশ্লিষ্ট অঞ্চলের ব্যাপক উন্নতি করেছিলেন। প্রত্যেকটা প্রতিষ্ঠিত তথ্য প্রযুক্তি সংস্থার বিনিয়োগ আছে ওখানে, ঝাঁ চকচকে টেক সিটি। কিন্তু রুরাল অন্ধ্রর দিকে চন্দ্রবাবু মন দেননি বলে তাকে খেসারত দিতে হয়েছে। এবার তিনি ঠেকে শিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1012 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, চন্দ্রবাবু নাইডু বলেছেন 1500 টাকা করে। মহিলাদের ফ্রি বাস রাইড, 3টে করে ফ্রি গ্যাস সিলিন্ডার,
৩,০০০ টাকা বেকার ভাতা। এবং আমার সব থেকে অবাক লেগেছে, কেউ যদি উচ্চশিক্ষায় বিদেশে যেতে চায়, মেধা সাহায্যে সে উচ্চশিক্ষায় বিদেশের কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নিজের আসন জোগাড় করতে পেরেছে, কিন্তু আর্থিক সঙ্গতি নেই, সরকার পাশে দাঁড়াবে। তাহলে সামাজিক কর্মসূচির কোনো সমস্যা নেই। এখন হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী হয়ে যাচ্ছে, নতুন রাজধানী হবে অমরাবতী। ৩ লক্ষ কোটি টাকার দেনা অন্ধ্রের মাথার উপর, তার উপরে এই ধরনের জনমোহনহীনী প্রকল্প। নারা লোকেশ বলছেন সেই রোডম্যাপ আছে, অর্থাৎ আরো ইনভেস্টমেন্ট আনো, আরো বিনিয়োগ টানো, আরো কলকারখানা তৈরি করো, সেখান থেকে যা রেভিনিউ আসবে সেই রেভিনিউ দিয়ে তুমি সামাজিক কর্মসূচি চালাও। আর আমরা ঋণং কৃত্যং ঘৃতং পিবেত, অর্থাৎ ঋণ করে ঘি খাচ্ছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথার উপর ৫৮,০০০ টাকার মতো দেনা, আনুমানিক বললাম, ৫৬ হতে পারে, ৫৭ হতে পারে, বা ৫৯ হতে পারে। আমাদের কলকারখানা কোথায়? কেন্দ্রীয় করের ভাগ, জিএসটি, আর সরবরাহ কর বিশল্যকরণী মদ তো আছে। মুখ্যমন্ত্রী বলুন তো, আপনি কটা কলকারখানার উদ্বোধন করেছেন বিগত ১২ বছরে? কটা হাসি মুখের ছবি আপনার বেরিয়েছে যে আপনি ফ্যাক্টরির চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আপনি তার ফিতে কাটবেন? খুব কম। তাই আপনি একা সামাজিক কর্মসূচি করেন না, সব রাজ্য সরকার করে। এখন টিডিপি কেন্দ্রীয় সরকারে চলে গেছে, কেন্দ্রীয় সরকারের থেকে তারা কিন্তু পাউন্ড অফ ফ্লেশ আদায় করবে। স্পেশাল প্যাকেজ পাবে কিনা জানি না, কিন্তু বহু কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যের প্রকল্পকে সম্পৃক্ত করবে। কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ বিনিয়োগ আনবে অন্ধ্রপ্রদেশে, তাতে একদিকে যেমন পরোক্ষ এবং প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে, আর বিনিয়োগ হলে সরকারের রাজস্ব বাড়বে। সেই রাজস্বকে বাড়িয়েই তারা কিন্তু এই সামাজিক কর্মসূচিগুলো করবে। বুদ্ধিমান চন্দ্রবাবু নাইডু জানেন যে আগামী ৫ বছর তাকে অন্ধ্রকে নতুন করে গড়তে হবে, এবং তার পুত্রকেই রাজ্যপাট তিনি হ্যান্ড ওভার করবেন। ততদিনে পুত্র তার নিজের যোগ্যতায় একটা রাজনৈতিক উচ্চতায় চলে যাবে। ৪,০০০ কিলোমিটার হেঁটে সে কিন্তু অন্ধ্রের মানুষের বিশ্বাস অর্জন করেছে। সেখানে লিফটে করে মঞ্চে এসেই কেউ এয়ার অ্যাপারেন্ট হয়ে যায়। এখানেই পার্থক্য, এখানেই এই টিডিপি প্রমুখ আঞ্চলিক দলগুলোর বৈশিষ্ট্য। হ্যাঁ, তারা পরিবারবাদী দল, তাদের ওখানেও ক্ষমতার শীর্ষে পরিবারের বাইরে কেউ থাকবে না, কিন্তু তারা নিজেদের রাজ্যের ভালোটা বোঝে, কিভাবে বিনিয়োগ টানতে হবে, কিভাবে উন্নয়নের সড়কে যেতে হবে, কিভাবে উন্নত রাজ্যগুলোর মধ্যে বিনিয়োগ টানার যে প্রতিযোগিতা হয় সেখানে নিজেদের সামিল করতে হবে, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকে। বেসরকারি বিনিয়োগ কোন রাজ্যে বেশি যাবে সেটা অনেকটাই কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকে। শিল্পপতিরা বুঝে নিতে চান যে রাজ্যে তারা বিনিয়োগ করছে সেই রাজ্যের সরকারের সঙ্গে কেন্দ্রের শাসকের সম্পর্ক কেমন। আমরা এই সুযোগটা নিতে পারলাম না। সুযোগ ছিল, নির্বাচন হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, জনদেবতা ফলাফল দিয়েছেন। মোদিজি নেহরুজি রেকর্ড স্পর্শ করলেন, তৃতীয়বার এনডিএ সরকার হলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী ফোন করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলতেই পারতেন যে আমার প্রকল্পের টাকাগুলো ছেড়ে দিন আর বলুন এখানে পশ্চিমবঙ্গকে বিনিয়োগের গন্তব্য করতে। অন্ধ্রপ্রদেশে কি
সংখ্যালঘুরা নেই। চন্দ্রবাবু তো 4% সংরক্ষণের কথা বলেছেন মুসলমানদের জন্য। বিজেপি মুখে কুলু, তারা অন্য জায়গায় অনেক কথা বলে, এখানে জোট রাজনীতির স্বার্থে মুখে কুলু। হ্যাঁ, বলতে পারেন বিজেপির দ্বিচারিতা, কিন্তু ভোট ব্যাংকের স্বার্থে চন্দ্রবাবু কিন্তু এনডিএ সরকারের থেকে মুখ ফিরিয়ে থাকেননি। তিনি নির্বাচনের আগে জোট করেছেন, সেই জোট রাজ্যে ক্ষমতায় এসছে, কেন্দ্রের সরকার হয়েছে, তিনি সেই সরকারে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবেন এবং অন্ধ্রের জন্য উন্নয়ন নিয়ে আসবেন। ওড়িশায় বিজেপি সরকারই তৈরি হয়েছে, সেখানে এবার স্পেশাল এমফাসিস দেবে কেন্দ্রের সরকার, ওখানে ডাবল ইঞ্জিন, আর আমরা পড়ে পড়ে মার খাবো। সুযোগটা আমরা কাজে লাগাতে পারলাম না। এটা ঐতিহাসিক ভুল। শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়া, তৃতীয় এনডিএ সরকারকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলে মুখ্যমন্ত্রী যে আখ্যায়িত করেছেন, সেটা আমার মনে হয় আরো একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত মমতার। নির্বাচনে জেতা হারা সবকিছু নির্ভর করে না। 10.5 কোটি মানুষের ওয়েলবিং, পাওয়ার্স দ্যাট বি এট নবান্নর কিন্তু প্রায়োরিটি হওয়া উচিত। আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমর্থক, কন্যাশ্রীর সমর্থক, কিন্তু সেই প্রকল্পগুলোকে টিকিয়ে রাখতে গেলে আপনার বিকল্প রাজস্বের সন্ধান করতেই হবে। সেই রাজস্বের সন্ধান যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের লোন নিতেই হবে এবং রাজ্যের মাথার উপর ঋণের বোঝা বাড়তে 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 একদিন সহন সীমার শেষ পর্যায়টাও ভেঙে যাবে। আর যে শিশু ভূমিষ্ঠ হবে আজ রাতে, তার মাথায় ঋণের বোঝার অঙ্ক বাড়বে। এই সব বাস্তবতাকে অস্বীকার করে শুধুমাত্র নির্বাচনে যেটা স্বার্থে, ভোট ব্যাংকে তুষ্ট রাখার স্বার্থে আমরা কেন্দ্রের সরকারের সঙ্গে যদি পায়ে পা লাগিয়ে ঝগড়া করি, তাহলে ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? ভবিষ্যৎ প্রজন্ম কি আমাদের প্রশ্ন করবে না? ভেবে দেখার সময় এসেছে সকল।